আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2 উপদেষ্টার শপথ গ্রহণ। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর সরকারের মূল লক্ষ্য জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কাজে না ফিরলে চাকরি হারাবে পুলিশ, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। মেট্রো রেল চালু, 17 আগস্ট বন্ধ থাকবে। সহিংসতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। এবং পরাজিত শক্তি দেশের শান্তি বিনষ্ট করতে মরিয়া, মন্তব্য ওলামাদের। অবিলম্বে সাম্প্রদায়িক সহিংসতা ও হত্যা নির্যাতন বন্ধের দাবি সংখ্যালঘুদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। এছাড়াও শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। দেশের 24তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগের পর নতুন প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রিফাত আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর 12টা 40 মিনিটে বঙ্গভবনের দরবার হলে 71-এর মুক্তিযুদ্ধে বীর শহীদ ও ছাত্র আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। নিজের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের প্রতিশ্রুতি দিয়ে 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ রিফাত আহমেদ। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। শপথ শেষে কুশল বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের 17 সদস্যের মধ্যে শপথ নেন 14 জন উপদেষ্টা। প্রধান বিচারপতির শপথের পর রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন এই সরকারের আরো 2 উপদেষ্টা। পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। দেশের বাইরে থাকায় শপথ নিতে পারেননি আরেক উপদেষ্টা ফারুকী আজম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক, আইনজীবী ও সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিচার বিভাগ আরও স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে মন্তব্য করেছেন নতুন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আস্তজামান। সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নতুন বাংলাদেশকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিচার বিভাগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ সময় আপিল বিভাগকে সিন্ডিকেট মুক্ত রাখার কথা বলেন তিনি। দ্রুত সংকট কাটিয়ে সুপ্রিম কোর্টের কার্যক্রম চালু করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। এদিকে রোববার দুপুরে শপথ নিয়ে সুপ্রিম কোর্টের নিজ দপ্তরে যান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। এ সময় তাকে স্বাগত জানান বিচারপতি ও আইনজীবীরা। গণজাগরণে সবাইকে অভিনন্দন জানান প্রধান বিচারপতি। প্রাজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদরা যেখানে ব্যর্থ হয়েছেন, বাংলাদেশের ইয়াং জেনারেশন, স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাজপথে দাঁড়িয়ে সংস্কারের কথা বলছেন এবং গোটা জাতিকে সেদিকে ফিরিয়ে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ করেছেন। ইয়াং জেনারেশনের যে ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি জুডিশিয়াল রিফর্মের জন্য, এ দেশকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করার জন্য। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সরকারের প্রথম ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সেন্ট মার্টিন দ্বীপ তুলে দেওয়ার কোনো প্রতিশ্রুতি তিনি এবং আন্দোলনকারী ছাত্ররা দেননি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। ফজলে রাব্বির রিপোর্ট। প্রথম কার্যদিবস শেষে সংবাদ মাধ্যমের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। এ সময় দেশের চলমান পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয় নিয়ে ব্রিফ করেন তিনি। তৌহিদ হাসান বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে কিছু জায়গায় আক্রমণ হয়েছে, তবে এসব ঘটনার বিচার করা হবে। অন্যদিকে আন্দোলনের সহিংসতায় হতাহতের সংখ্যাও স্বচ্ছতার সাথে প্রকাশ করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। সংখ্যাটা আমরা এখনো জানি না। 450-500 মধ্যে একটা লিস্ট, 450 আশেপাশে একটা লিস্ট অলরেডি আছে, এবং নিহত আহতদের আরো একটা বড় তালিকা আছে। কিন্তু আমরা বলেছি একেবারে ফুল প্রুফ লিস্ট তৈরি করতে। আমাদের সেই মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে যে কেলেঙ্কারি চলছে গত 50 বছর ধরে, সেটা যেন না হয়। আমরা এক্সাক্ট সংখ্যাটা চাই এবং নাম সহ, ঠিকানা সহ, বয়স সবকিছু সহ চাই। ভারত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল, এখনো ভালো থাকবে, তবে অবশ্যই বাংলাদেশের স্বার্থ আগে বিবেচনা করা হবে। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপ কারো কাছে তুলে দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলেও জানান তিনি। অধিকাংশ মানুষ মনে করে যে আমাদের স্বার্থ পুরোপুরি রক্ষিত হয়নি। হয়তো আসলে এর চেয়ে বেশি রক্ষা করা সম্ভব নয়, এটাও হতে পারে, কিন্তু সেটা দেখার বিষয়। একটা মানুষের মাঝে আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হলো ভিজিবল করতে হবে জিনিসগুলি এমনভাবে যাতে মানুষ সেটাকে গ্রহণ করে যে না, আসলেই আমাদের স্বার্থ রক্ষিত হয়েছে। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে। ছাত্রদের আন্দোলনে সংহতি জানিয়ে বিপ্লব করায় আরব আমিরাতে আটক 57 কর্মীকে মুক্ত করতে প্রধান উপদেষ্টা সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন বলেও জানান তৌহিদ হোসেন। থ্যাংক ইউ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর হুকুমদাতাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। ভবিষ্যতে যেন পুলিশকে কোনো রাজনৈতিক দল লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে না পারে, সেভাবেই বাহিনীকে ঢেলে সাজানো হবে বলেও জানান তিনি। আশ্বাস দেন আন্দোলনের সহিংসতা এবং ছাত্র ও পুলিশ হত্যার আন্তর্জাতিক তদন্তের। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। দায়িত্ব নেয়ার পর প্রথম কার্যদিবসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এ সময় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি, আশ্বাস দেন তাদের উন্নত চিকিৎসার। পরে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, সেটা শত্রু মারার জন্য, ইন দ্য বর্ডার্স, নট ইন্টারনাল ইউজ। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি, যারাই দিয়েছে এই কারণে দিয়েছে, এবং এটা যাতে ভবিষ্যতে না হয়। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, পুলিশকে আপনি লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড, সিভিয়ারলি পানিশড, আমাদের দেশে, না পারলে বিদেশে। তিনি আরো জানান, আবু সাইদকে হত্যার ঘটনায় রংপুরের পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে। আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করেন নাই, চাটুকার তৈরি করেছি। এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না, সব ঠিক আছে, সব ঠিক আছে। এরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না। গণমাধ্যম সত্য সংবাদ প্রকাশ না করলে বন্ধ করে দেওয়ার পাশাপাশি মালিকদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারিও দেন এই উপদেষ্টা। এইরকম চুরি 4000-5000 কোটি টাকার কারোর নিচে নাই, 10টা-12টা করে বাড়ি বিদেশে। এখন যারা যেতে পারেনি তারা এখন ঘুরে বেড়াচ্ছেন, টেলিফোন করতেছেন। আর আপনাদের মিডিয়া, কিভাবে মিডিয়াগুলোকে আমরা বলছেন, এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। এটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি। পরে আইজিপি জানান, সহিংসতায় এ পর্যন্ত 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। ট্রাফিক ব্যবস্থাপনায় এরই মধ্যে রাজধানীর ভিআইপি সড়কগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ সদস্যরা। ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এটা আমরা চালু করেছি, এবং ওটাকে বেশি করে ফোর্স দিয়ে, বেশি করে ট্রাফিক পুলিশ দিয়ে এনফোর্সমেন্টের কাজ করতেছি। সাইড বাই সাইড ওখানে যারা আমাদের সঙ্গে ছিল, ছাত্ররাও আছে,
আবার ওই বিএনসিসি স্কাউট তারাও আছে, কিন্তু এটা করতেছি এবং এটা অচিরেই এটা শেষ হয়ে যাবে। ঘোষণা দেন পুলিশের পক্ষ থেকে সড়কে যানজট নিরসনে কাজ করা শিক্ষার্থীদের সনদ দেয়ারও। এই বিষয় নিয়ে কি করা যায় এবং ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। উপদেষ্টাদের ক্ষমতার অভিলাষ নেই, জনগণ যতদিন চাইবে ততদিন দায়িত্বে থাকবেন। প্রথম দিন অফিস করতে এসে একথা বলেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট শাটডাউনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে নিত্যপণ্যের দাম কমানোর কথা বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকারি চাকরিতে ন্যায্য সুযোগ পেতে আন্দোলন করা নাহিদ ও আসিফ এখন সরকারের অংশ। লেখাপড়া শেষ করার আগেই হলেন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা। ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়ে প্রথম দিন সচিবালয়ে অফিস করেন নাহিদ। বলেন, ইন্টারনেট সেবা পাওয়া মানুষের অধিকার। যারা অবৈধভাবে এই অধিকার বন্ধ রেখেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। সচিবালয়ে অফিস করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদও। প্রথম দিনে তিনি ঘোষণা দেন, ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে ঢেলে সাজানো হবে। উপদেষ্টারা কতদিন থাকবেন তারও একটা ধারণা দেন তিনি। আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য। আমাদের যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে কারোরই আসলে ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতায় থাকার অভিলাষটা নেই। আমরা একটা সিস্টেম গড়ে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যাতে করে যে ব্যক্তি আসুক সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে। এদিন অফিস করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফও। দেশে দ্রুত শান্তি প্রতিষ্ঠা, অর্থনীতিকে সচল করা, জনগণের আস্থা অর্জন সহ বেশ কিছু চ্যালেঞ্জ আছে অন্তর্বর্তী সরকারের জন্য। নবীন প্রবীণে গড়া এই সরকার তার কতটুকু পূরণ করতে পারে সেদিকে তাকিয়ে আছে দেশবাসী। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সচিবালয়, ঢাকা। আগামী শনিবার থেকে আবারও চালু হচ্ছে মেট্রো রেল। তবে আপাতত বন্ধ থাকবে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সচিবদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। ছাত্র জনতার রক্তস্নাত বিপ্লব অর্থবহ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভারতের 9 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে তিনি এ আহ্বান জানান। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিল কয়েক হাজার নেতাকর্মীর ভিড়। দেশে নেমে প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন সালাউদ্দিন আহমেদ। তরিকুল ইসলামের রিপোর্ট। প্রিয় নেতা আসছেন। দীর্ঘকাল পর প্রিয় নেতাকে এক পলক দেখতে সকাল থেকেই বিমানবন্দরে ভিড় জমান নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয় বিমানবন্দর এলাকা। প্রত্যেকটা নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাসী শহীদ যে সৈনিক এখানে সমবেত হয়েছে, তাকে স্বাগত জানানোর জন্য। আমাদের নেতা আসাতে আমরা অত্যন্ত খুশি, আনন্দিত মনে হয় আমরা আজকে একটা নতুন ঈদ পাইছি। বিমানযোগে দিল্লি থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে রাজধানীর শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি গণমাধ্যমকে জানান, ছাত্র জনতার রক্তে অর্জিত স্বাধীনতা বৃথা যেতে দেবেন না। সর্বস্তরের ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে।
এই স্বাধীনতাকে, এই বিজয় দিবসকে আমাদের অর্থবহ করতে হবে। 2015 সালের 10 মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন। অভিযোগ ছিল তাকে হাত পা বেঁধে সীমান্তের ওপারে ফেলে আসা হয়েছিল। এরপর তাকে আটক করে শিলং পুলিশ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে পরাজিত শক্তির দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। এ সময় রিজভী বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারাই সাম্প্রদায়িকতা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি সহ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল সংখ্যালঘুদের উপর হামলার সাথে জড়িত নয় বলেও তার দাবি। সেনাবাহিনীর উপর হামলার নিন্দা জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, অর্জিত স্বাধীনতা রক্ষা করতে নেতা কর্মী ও ছাত্র জনতা সবাইকে সজাগ থাকতে হবে। যারা একটি পরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন স্থাপনায় হামলা করছেন, সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয় দেবালয়ে যারা হামলা করছেন, এরা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। এবং যারা এত নিরীহ কিশোরদের বুকে গুলি চালিয়েছেন এবং বাংলাদেশটাকে একটা রক্তাক্ত নদীর পানির স্রোতের মতো যারা বইয়ে দিতে দ্বিধা করেনি, তারা এই দুষ্কর্মের সাথে জড়িত থাকতে পারে। যারা 16-17 বছর ধরে লুটপাট করেছে, নিপীড়ন করেছে, টাকা পাচার করেছে এবং যারা সেই আমল, সেই দুঃসময়কে ফিরিয়ে আনতে চায়, তাদেরই এটি কাজ। স্বৈরাচার সরকার পতন হলেও পরাজিত শক্তি শান্তি বিনষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় ওলামা মাশায়েখের আলেমরা বলেন, সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি ঠিক করতে আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর পাশাপাশি দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। দুর্নীতি কি বন্ধ হয়েছে? কারণটা কি? এক সরকার যাওয়ার পর আর এক সরকার, সেও দুর্নীতিবাজ। এই জন্য দুর্নীতি বন্ধ হয়নি। 5ই আগস্ট নতুন স্বাধীনতা পাওয়ার পরে মাত্র 2-3 দিনের মধ্যে দেশের অবস্থা কি করেছে? কারা ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কারা চুরি করেছে, কারা ডাকাতি করেছে, কারা সমস্ত সম্পত্তি দখল করেছে, ঘাটগুলি দখল করেছে। যারা দখলদার, ডাকাত, লুটেরা, যারা আগুন দেয়, এদের মাধ্যমে দেশ কোনোদিন আদর্শবান নীতিবান হতে পারে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের লন্ডানগা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এ দাবি জানান। দুলু বলেন, ছাত্র জনতা হত্যাকারী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও বিশ্বের কোনো রাষ্ট্র তাকে আশ্রয় দিচ্ছে না। নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবিনা ইয়াসমিন ছবি, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলীর দেওয়ান শাহিন সহ আরো অনেকে। বাংলাদেশের কোন অপরাধী যদি ভারতে গিয়ে আশ্রয় নেয়, তাহলে তাকে গ্রেফতার করে ফেরত দিতে হবে। শেখ হাসিনা এই দেশের মানুষকে যে হত্যা করেছে, এদেশের মানুষকে খুন করেছে, এই যে শত শত হাজার হাজার মানুষ ছাত্রকে হত্যা করেছে, এই অপরাধে শেখ হাসিনাকে অতি সত্তর গ্রেফতার করে বাংলাদেশে ফেরত দিয়েছে, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। গণমাধ্যমকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে বিএনপির সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলা ও এটিএন নিউজের কার্যালয় পরিদর্শনে এসে তিনি একথা বলেন। এ সময় নীরব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গণমাধ্যম সহ অন্যান্য প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানে তৎপর থাকবে দলের নেতাকর্মীরা। গণমাধ্যমে হামলা সহ সাম্প্রদায়িক সহিংসতা তৈরির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টাকে প্রতিহত করা হবে বলেও জানান তিনি। এ সময় এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে ছাত্র জনতার অর্জনকে অর্থবহ করতে হবে। একটি মহল আজকে
বাংলাদেশে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করছে, মন্দির ভাঙচুর করছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করছে। আমরা মনে করি এরা জনগণ এবং দেশের শত্রু, এখন দলের হতে পারে না। তাই বাংলাদেশের সবার কাছে আহ্বান থাকবে, ছাত্র জনতার কাছে আহ্বান থাকবে, আপনারা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসের কর্মকাণ্ডকে প্রতিহত করবেন। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দল জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল সহ আপনারা যারা আছেন তারা আপামর মানুষের পাশে থাকবেন। আপনারা খেয়াল রাখবেন যাতে কোনো কারণে কোনো বিশৃঙ্খলকারী, কোনো কুচক্রীকারী, কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশের এই যে বিজয়কে কোনোভাবে নষ্ট করতে না পারে, সেদিকে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে পার্টেক্স খেলার খবর। মাশরাফি বিন মুর্তজা 2018 সালে রাজনীতিতে যোগ দিয়ে হয়েছিলেন সংসদ সদস্য। তার পথ ধরে সাকিব আল হাসান 2024 সালে আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। কোটা সংস্কার আন্দোলন চলাকালে নির্বিচারে মানুষ হত্যার ঘটনায় নীরব ছিলেন মাশরাফি ও সাকিব। ক্রিকেটার থাকা অবস্থায় কারোরই রাজনীতিতে আসা উচিত নয় বলে মনে করেন জাতীয় দলের উইকেট কিপার নুরুল হাসান সোহান। বাট এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টসটারে নিয়ে বিজনেস করতে চায়, তাদের পার্সোনাল কোনো এজেন্ডা নিয়ে এখানে আসে। এই টাইপের মানুষ ক্রিকেটের সাথে থাকা দরকার নেই। এবং পুরো আমরা জানি যে আপনারা জানেন যে অনেকে হয়তো বিজনেস প্রতিষ্ঠানগুলো আসে, আমার কাছে মনে হয় না যে তারা কোনো এখান থেকে বিজনেস লাভের জন্য আসে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2 উপদেষ্টার শপথ গ্রহণ। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর সরকারের মূল লক্ষ্য, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কাজে না ফিরলে চাকরি হারাবে পুলিশ, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। মেট্রো রেল চালু, 17 আগস্ট বন্ধ থাকবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। এবং পরাজিত শক্তি দেশের শান্তি বিনষ্ট করতে মরিয়া, মন্তব্য ওলামাদের। অবিলম্বে সাম্প্রদায়িক সহিংসতা ও হত্যা নির্যাতন বন্ধের দাবি সংখ্যালঘুদের। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা জাতীয় রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।